হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের পাশাপাশি নার্সিংয়ের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনেও আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে পার্ট 11 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, the ethical principle to do not harm is considered to be dash principle. Option A autonomy, option B veracity, option C non-maleficence, option D accountability. ডু নট হার্ম এই প্রিন্সিপালটি নার্সিং এথিক্সে কী নামে পরিচিত? অ্যান্সার অপশন সি নন ম্যালিফিসেন্স। চলুন এবার নার্সিং এথিক্সগুলি দেখে নেওয়া যাক। নার্সিং প্র্যাকটিসে বিভিন্ন লিগাল ও এথিক্যাল অ্যাসপেক্টস রয়েছে। এথিক্স হলো কিছু সেট অফ ল বা প্রিন্সিপাল বা কিছু নীতি যা আমাদের নার্সিং প্রফেশনে মেনটেন করতে হয়। তার মধ্যে বেশ কিছু এথিক্স রয়েছে, যেমন অটোনমি বা সেলফ ডিটারমিনেশন। নেক্সট হলো অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থাকে যা আমাদের নিতে হয় বা নার্সিং প্রফেশনে সেই দায়িত্ব আমাদের পালন করতে হয়। নেক্সট হলো বেনিফিসেন্স, অর্থাৎ আমাদের কাজের মাধ্যমে সবার যেন উপকার হয়। নেক্সট হলো কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ পেশেন্টের কোনো ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন আমরা সবার সঙ্গে আলোচনা করব না, পেশেন্টের ইনফরমেশনের গোপনীয়তা আমাদের বজায় রাখতে হবে। নেক্সট হলো ফিডেলিটি, অর্থাৎ ফেথফুল বা বিশ্বস্ত হতে হবে। নেক্সট হলো জাস্টিস, রোগী পরিষেবার সময় আমরা কিন্তু কোনো রকম বিচার করব না, সবাইকে আমাদের সমান পরিষেবা দিতে হবে। নেক্সট হলো নন মেলেফিসেন্স, অর্থাৎ আমরা কারোর কোনো রকম ক্ষতি করব না। নেক্সট হলো ভেরাসিটি, অর্থাৎ আমাদের অনেস্ট ট্রুথ বা সৎ হতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ আনইনটেনশনাল টর্টস? অপশন এ অ্যাসাল্ট, অপশন বি ব্যাটারি, অপশন সি মেলাইজ, অপশন ডি ম্যাল প্র্যাকটিস। এখানে বিভিন্ন টর্টসের এক্সাম্পল দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি আনইনটেনশনাল টর্টসের এক্সাম্পল? অ্যান্সার অপশন ডি ম্যাল প্র্যাকটিস। বাকি যে অপশনগুলি রয়েছে অ্যাসাল্ট, ব্যাটারি এবং ম্যালাইজ হলো ইনটেনশনাল টর্টস। চলুন এবারে দেখে নেওয়া যাক টর্টসের বিভিন্ন এক্সাম্পলগুলি। টর্টস হলো এক ধরনের রংফুল এক বা অন্যায় যা কোনো ব্যক্তি বা তার সম্পত্তির ক্ষতি করে। দু ধরনের টর্টস রয়েছে, ইনটেনশনাল টর্টস এবং আনইনটেনশনাল টর্টস। ইনটেনশনাল টর্টসের মধ্যে অ্যাসাল্ট, ব্যাটারি, ইনভেশন অফ প্রাইভেসি, ডিফেমেশন অফ ক্যারেক্টার, ফ্রড, ইন্ট্রুশন, পাবলিক ডিসক্লোজার, মেলাইজ, অ্যাপ্রোপ্রিয়েশন ইত্যাদি রয়েছে। এবং আনইনটেনশনাল টর্টসের মধ্যে রয়েছে নেগলিজেন্স এবং ম্যাল প্র্যাকটিস। নেক্সট কোশ্চেন, who theorized the act of utilizing the environment of the patient to assist him in his recovery? Option A Florence Nightingale, option B Imogen King, option C Dorothea Orem, option D Jean Watson। এর মধ্যে কে বলেছেন পেশেন্টের রিকভারিতে বা পেশেন্টের পরিষেবায় বা রোগী পরিষেবায় তার পরিবেশকে বা এনভায়রনমেন্টকে ইউটিলাইজ করতে হবে? এর মধ্যে কে তার থিওরিতে তা দেখিয়েছেন বা তার থিওরিতে তিনি ডেসক্রাইব করেছেন? অ্যান্সার অপশন এ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই কোশ্চেনটি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে আগে এসেছে। চলুন এবারে বিভিন্ন নার্সিংয়ের থিওরিগুলি দেখে নেওয়া যাক। নার্সিংয়ের বিভিন্ন থিওরি রয়েছে, যেমন গ্র্যান্ড থিওরি, মিডিল রেঞ্জ থিওরি, মেটা থিওরি, প্র্যাকটিস থিওরি ইত্যাদি রয়েছে। এর মধ্যে বেশ কিছু নার্সিং থিওরিস্ট রয়েছেন যারা বিভিন্ন থিওরি ডেসক্রাইব করেছেন, যার মধ্যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি এনভায়রনমেন্টালিস্ট থিওরি ধারণা দিয়েছেন এবং তার থিওরিতে তিনি দেখিয়েছেন এবং তার থিওরিতে তিনি ডেসক্রাইব করেছেন পেশেন্টের পরিষেবার জন্য কিভাবে তার এনভায়রনমেন্টকে ইউটিলাইজ করতে হবে বা এনভায়রনমেন্টের বিভিন্ন ক্লিনলিনেস, ভেন্টিলেশন, টেম্পারেচার, লাইট, নয়েজ, হিউমিডিটি, ময়েশ্চার ইত্যাদির ওপর ফোকাস করতে হবে। এছাড়াও আমাদের অপশানে ইমোজিন কিং, ডোরোথিয়া ওরেম, জিন ওয়াটসন ছিলেন, তো ওনাদেরও বিভিন্ন থিওরি রয়েছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ডোরোথিয়া ওরেম সেলফ কেয়ার ডেফিসিট থিওরি ধারণা দিয়েছেন, ইমোজিন কিং
গোল অ্যাটেনমেন্ট থিওরির ধারণা দিয়েছেন এবং জিন ওয়াটসন হলিস্টিক হেলথ কেয়ার থিওরির ধারণা দিয়েছেন। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট অফ ইন্টারসেলুলার ফ্লুইড ইজ অপশন এ সোডিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি ক্লোরাইড, অপশন ডি ক্যালসিয়াম। ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট কোনটি এর মধ্যে? অ্যান্সার অপশন বি পটাশিয়াম। ইন্ট্রাসেলুলার ফ্লুইড অর্থাৎ সেলের মধ্যে যে ফ্লুইড থাকে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে মেজর ক্যাটায়ন হলো পটাশিয়াম, মেজর অ্যানায়ন হলো ফসফেট। এক্সট্রা সেলুলার ফ্লুইড অর্থাৎ সেলের বাইরে যে সমস্ত ফ্লুইড রয়েছে, যেমন ইন্টারস্টিসিয়াল ফ্লুইড, যেমন লিম্ফ, ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড প্লাজমা রয়েছে, ট্রান্সসেলুলার ফ্লুইড অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্লিউরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড এবং সাইনোভিয়াল ফ্লুইড। এখানে প্লাজমার ইলেকট্রোলাইটের বিভিন্ন ভ্যালুগুলি দেওয়া রয়েছে। এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে সোডিয়াম হলো মেজর ক্যাটায়ন, মেজর অ্যানায়ন হলো ক্লোরাইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মেজর ক্যাটায়ন হলো পটাশিয়াম এবং মেজর অ্যানায়ন হলো ফসফেট অ্যান্ড সালফেট। নেক্সট কোশ্চেন, ট্রিটমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস mellitus include option A weight reduction, option B exercise and lifestyle modification, option C oral hypoglycemic agent if exercise is not effective, option D all of the above। টাইপ 2 ডায়াবেটিস mellitus-এর ম্যানেজমেন্ট হিসেবে এর মধ্যে কোন ট্রিটমেন্ট মেজার্সগুলি প্রোভাইড করা হয়ে থাকে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে যে সমস্ত ট্রিটমেন্ট মেজার্সগুলি রয়েছে সবকটি টাইপ 2 ডায়াবেটিস mellitus-এর ট্রিটমেন্ট মেজার্স হিসেবে প্রোভাইড করা হয়ে থাকে। ডায়াবেটিস mellitus এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। এক্ষেত্রে কি হয়, ইনসুলিন সিক্রেশন বা ইনসুলিনের অ্যাকশনের ডিফেক্টের জন্য কি হয়, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল এলিভেটেড হয় বা ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তা হলো ডায়াবেটিস mellitus। ডায়াবেটিস mellitus সাধারণত 3 ধরনের রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস mellitus বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus এবং টাইপ 2 ডায়াবেটিস mellitus বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus এবং রয়েছে জেস্টেশনাল ডায়াবেটিস mellitus। টাইপ 1 ডায়াবেটিস mellitus-এর অপর নাম হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus অর্থাৎ ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে কি হয়, ইনসুলিনের সিক্রেশনের ডেফিসিয়েন্সি দেখা যায় বা কিছুটা হেরিডিটারি কারণে হয়ে থাকে। এই ধরনের ডায়াবেটিস mellitus 5 to 10% পেশেন্টদের মধ্যে দেখা যায়। আর টাইপ 2 ডায়াবেটিস mellitus হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস mellitus। এই ধরনের ডায়াবেটিস mellitus 90 to 95% পেশেন্টদের মধ্যে দেখা যায়। আর জেস্টেশনাল ডায়াবেটিস mellitus প্রেগনেন্সিতে দেখা যায়। ডায়াবেটিস mellitus-এর কিছু ক্লাসিক্যাল সাইন রয়েছে, যেমন পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এছাড়াও সাডেন ভিশন চেঞ্জেস, ফ্যাটিক, সোমনোলেন্স এবং যদি কোনো উন্ড বা স্কিন লেশন থাকে তা হিল হতে অনেকটা সময় লাগে। ডায়াগনোসিস হিসেবে কি টেস্ট করা হয়, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল চেক করা হয়, র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল, পিপিবিএস বা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল চেক করা হয়, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c টেস্ট করা হয়, গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয় ইত্যাদি। এছাড়াও ডায়াবেটিস mellitus-এর বেশ কিছু অ্যাকিউট এবং ক্রনিক কমপ্লিকেশন রয়েছে। এবার চলে আসছি ট্রিটমেন্টের মধ্যে। টাইপ 1 ডায়াবেটিস mellitus-এর ট্রিটমেন্ট হলো ইনসুলিন। ইনসুলিন অ্যাডমিনিস্টার করতেই হবে, যেহেতু ইনসুলিনের সিক্রেশনের ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। আর টাইপ 2 ডায়াবেটিস mellitus-এর ক্ষেত্রে কি করা হয়, ওয়েট রিডাকশন, এক্সারসাইজ, ডায়েট মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন ইত্যাদি করা হয়। এর ফলেও যদি এই সব মেজার্স ফলো করার পরেও যদি ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল না হয়, সেই ক্ষেত্রে কি করা হয়, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়। সেক্ষেত্রেও না হলে অনেক সময় ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হয়। নেক্সট কোশ্চেন, দ্য এবিজি অ্যানালাইসিস রিপোর্ট শোজ pH 7.56, PCO2 37 millimeter of mercury, bicarbonate 35 milli equivalent per liter. The condition is known as, এই কোশ্চেনটি রয়েছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস থেকে। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের রিপোর্ট দেখে কিভাবে আমরা ইন্টারপ্রিট করব যে পেশেন্টের রেসপিরেটরি নাকি মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হচ্ছে। চলুন অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ রেসপিরেটরি অ্যাসিডোসিস, অপশন বি মেটাবলিক অ্যাসিডোসিস, অপশন সি রেসপিরেটরি অ্যালকালোসিস, অপশন ডি মেটাবলিক অ্যালকালোসিস। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি মেটাবলিক অ্যালকালোসিস।
কিভাবে হবে তা চলুন দেখে নেওয়া যাক। আর্টারিয়াল ব্লাড গ্যাস বা এবিজি অ্যানালাইসিসের দ্বারা স্পেসিফিক অ্যাসিড বেস ডিস্টারবেন্স আইডেন্টিফাই করা যায়। আর্টারিয়াল ব্লাড গ্যাস স্যাম্পেল কালেক্ট করে অ্যানালাইসিস করা হয়, তবে আর্টারিয়াল স্যাম্পেল যদি কোনোভাবে কালেক্ট করা না যায় বা পসিবল না হয় সেক্ষেত্রে মিক্সড ভেনাস স্যাম্পেল কালেক্ট করেও অ্যানালাইসিস করা হয়। এবিজি অ্যানালাইসিসের দ্বারা অ্যালভিওলার ভেন্টিলেশন, অক্সিজেনেশন এবং অ্যাসিড বেস ব্যালেন্সের ইনফরমেশন পাওয়া যায়। এছাড়াও সিরাম ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনও এভালুয়েট করা যায়। এবিজি অ্যানালাইসিস করে অ্যাসিড বেস ইমব্যালেন্সের আন্ডারলাইং কজ আইডেন্টিফাই করা যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করা পসিবল হয়। এই টেবিলটিতে আর্টারিয়াল এবং ভেনাস ব্লাডের নর্মাল ভ্যালু দেওয়া রয়েছে। আর্টারিয়াল ব্লাডে পিএইচের নর্মাল রেঞ্জ হলো 7.35 টু 7.45। PCO2 অর্থাৎ পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালু হলো 35 টু 45 মিলিমিটার অফ মার্কারি। PO2 বা পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনের নর্মাল ভ্যালু হলো মোর দেন 80 মিলিমিটার অফ মার্কারি বা 80 টু 110 মিলিমিটার অফ মার্কারি। বাইকার্বনেটের নর্মাল ভ্যালু হলো 22 টু 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা অনেক সময় 21 টু 28 বা 22 টু 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে ধরা হয়ে থাকে। অক্সিজেন স্যাচুরেশনের নর্মাল ভ্যালু হলো মোর দেন 94%। এবার কিভাবে ইন্টারপ্রিট করা হবে চলুন সহজ উপায়ে দেখে নেওয়া যাক। এখন আমি আপনাদের একেবারে সহজ উপায়ে এক্সপ্লেন করছি। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বা এবিজি কীভাবে অ্যানালাইসিস করা হয় তার একটি ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে কিভাবে কম্পেনসেট করছে, পার্সিয়ালি কম্পেনসেট কিভাবে করছে, আনকম্পেনসেট কী করে করছে, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে সেগুলো ডিটেলসে দেওয়া রয়েছে। লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কীভাবে করা হয় তার ডিটেলসে দেওয়া রয়েছে। চলুন এবারে সহজ উপায়ে একটি ছোটোভাবে দেখে নেওয়া যাক। পিএইচ প্রথমে আমরা চলুন দেখে নেই। পিএইচ এর নর্মাল রেঞ্জ হলো 7.35 টু 7.45। পিএইচ যদি 7.35 এর কম থাকে তাহলে কি হচ্ছে, অ্যাসিডেমিয়া হচ্ছে, অর্থাৎ ব্লাডে পিএইচের পরিমাণ কম রয়েছে তাই অ্যাসিডোসিস হচ্ছে। আর পিএইচ যদি 7.45 এর থেকে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যালকালেমিয়া হচ্ছে বা অ্যালকালোসিস হচ্ছে, যেহেতু পিএইচ বেশি রয়েছে। এবার চলে আসি PCO2 এবং বাইকার্বনেট নিয়ে। PCO2 রিলেটেড টু রেসপিরেটরি কজ আর বাইকার্বনেট রিলেটেড টু মেটাবলিক কজ। দেখে নেওয়া যাক। যদি পিএইচ কম থাকে আর PCO2 যদি বেশি থাকে, হাই থাকে, তাহলে কি হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। আর পিএইচ যদি কম থাকে আর বাইকার্বনেটের যদি পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। এবার চলে আসি, পিএইচ যদি বেশি থাকে তাহলে অ্যালকালেমিয়া হচ্ছে। এবার পিএইচ যদি বেশি থাকে তার সঙ্গে যদি PCO2 কম থাকে সেক্ষেত্রে কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস। আর পিএইচ যদি বেশি থাকে তার সঙ্গে যদি বাইকার্বনেটও বেশি থাকে সেক্ষেত্রে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস। এবার চলে আসি আমাদের কোশ্চেনে এবিজির যে ভ্যালুগুলি দেওয়া ছিল। পিএইচের ভ্যালু দেওয়া ছিল 7.56, অর্থাৎ নর্মাল রেঞ্জ হলো 7.35 টু 7.45। 7.45 থেকেও বেশি রয়েছে, তার মানে কি হচ্ছে, পেশেন্টের অ্যালকালেমিয়া হচ্ছে, পিএইচ নর্মালের থেকেও বেশি রয়েছে। তার সাথে কি ছিল, PCO2-র ভ্যালু দেওয়া ছিল 37। PCO2-র ভ্যালু দেওয়া ছিল 37, অর্থাৎ নর্মাল রেঞ্জে রয়েছে। 35 টু 45 নর্মাল রেঞ্জ, তাহলে পেশেন্টের রেসপিরেটরি কজ নয়। PCO2 রিলেটেড টু রেসপিরেটরি কজ, বাইকার্বনেট রিলেটেড টু মেটাবলিক কজ। এবার বাইকার্বনেটের ভ্যালু দেওয়া ছিল 35, নর্মাল রেঞ্জ হলো 22 টু 26, তার মানে এখানে 26-এর থেকেও বেশি রয়েছে বাইকার্বনেটের ভ্যালু। অর্থাৎ এখানে কি পেলাম আমরা, পেশেন্টের পিএইচও বেশি রয়েছে, 7.56 রয়েছে, অর্থাৎ অ্যালকালেমিয়া হচ্ছে। তার সাথে সাথে কি, বাইকার্বনেটও বেশি রয়েছে। বাইকার্বনেট যদি বেশি থাকে তাহলে কি হচ্ছে, বাইকার্বনেট রিলেটেড টু মেটাবলিক, পেশেন্টের তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হয়েছে। যেহেতু PCO2 37 রয়েছে, নর্মাল রেঞ্জে রয়েছে, তাহলে রেসপিরেটরি কজ নয়, কজটি হলো মেটাবলিক কজ। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মেটাবলিক অ্যালকালোসিস। আপনারা এছাড়াও ডিটেলসে পেয়ে যাবেন, এবিজির যে ভিডিওটি দেওয়া রয়েছে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা সমস্ত ইন্টারপ্রিটেশনগুলি ডিটেলসে পেয়ে যাবেন। চলুন এবার নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেওয়া যাক। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন টু দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইনক্লুড অপশন এ লিভার ডিজিজ, অপশন বি থ্রম্বোএম্বোলিজম, অপশন সি ব্রেস্ট ক্যান্সার।
অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনগুলি কী কী? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনগুলি হল লেস দেন 6 উইকস পোস্টপার্টাম পিরিয়ড, স্মোকার ওভার দ্য এজ অফ 35 ইয়ার্স, মোর দেন 15 সিগারেটস পার ডে, হাইপারটেনশন, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 160 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 100 মিলিমিটার অফ মার্কারি, এবং তার সঙ্গে কারেন্ট অর পাস্ট হিস্ট্রি অফ ভেনাস থ্রোম্বো এম্বোলিজম বা ভিটিই। এছাড়াও ইসচেমিক হার্ট ডিজিজ, হিস্ট্রি অফ সিভিএ, কমপ্লিকেটেড ভালভুলার হার্ট ডিজিজ, পালমোনারি হাইপারটেনশন, আর্টেরিয়াল ফিব্রিলেশন, হিস্ট্রি অফ সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এর সঙ্গে মাইগ্রেন হেডেক উইথ ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস, ব্রেস্ট ক্যান্সার, ডায়াবেটিস উইথ রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি ইত্যাদি, এবং তার সঙ্গে সিভিয়ার লিভার সিরোসিস বা লিভার ডিজিজ এবং লিভার টিউমার বা এডিনোমা বা হেপাটোমা। তো এই সমস্তগুলি হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলের অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন। এছাড়াও কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিলের রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনও দেওয়া রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, ভিসেরাল লিসমেনিয়াসিস ইজ অলসো নোন অ্যাজ অপশন এ কালা আজার, অপশন বি হাইডেটিড ডিজিজ, অপশন সি লেপ্রোসি, অপশন ডি মামস। ভিসেরাল লিসমেনিয়াসিসের অপর নাম কি? অ্যান্সার অপশন এ কালা আজার। কালা আজারের অপর নাম হলো ভিসেরাল লিসমেনিয়াসিস, এক ধরনের প্রোটোজোয়াল ডিজিজ। কালা আজারের পজিটিভ এজেন্ট হলো লিসমেনিয়া ডোনোভানি। কার দ্বারা ট্রান্সমিট হয়? ফিমেল ফ্লেবোটোমাইন স্যান্ডফ্লাইয়ের দ্বারা ট্রান্সমিট হয়। এই ক্ষেত্রে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ক্রনিক ইনফেকশন দেখা যায় এবং এর সাইন সিমটমগুলি হলো লং পিরিয়ড বা লং ডিউরেশন ধরে ইরেগুলার ফিভার দেখা যায়, হেপাটোস্প্লিনোমেগালি, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া এবং প্রোগ্রেসিভ এমাসিয়েশন। প্রোগ্রেসিভ এমাসিয়েশন অর্থাৎ ধীরে ধীরে পেশেন্ট রুগ্ন হয়ে যান এবং দুর্বল হয়ে যান। এবং এই ডিজিজকে ব্ল্যাক সিকনেস বা ব্ল্যাক ফিভারও বলা হয়ে থাকে, কারণ বেশ কিছু পেশেন্টের মধ্যে স্কিনের মধ্যে গ্রে পিগমেন্টেশন দেখা যায়। এই গ্রে পিগমেন্টেশনের কারণে স্কিনের মধ্যে এই কালা আজারকে ব্ল্যাক সিকনেস বা ব্ল্যাক ফিভারও বলা হয়ে থাকে। আমাদের নেক্সট অপশানে ছিল হাইডেটিড ডিজিজ। হাইডেটিড ডিজিজের অপর নাম হলো একাইনোকোকাস, অর্থাৎ এক ধরনের এই একাইনোকোকাস হলো এক ধরনের স্মল টেপওয়ার্ম, যা সাধারণত ডগ এবং সিপ লাইফ সাইকেল, ডগ এবং সিপের মধ্যেই তার লাইফ সাইকেল দেখা যায়। ডগ হলো এই একাইনোকোকাসের ডেফিনেটিভ হোস্ট এবং সিপ, ক্যাটেল বা গোট হলো ইন্টারমিডিয়েট হোস্ট। বেসিক্যালি এই টেপওয়ার্মের যে লাইফ সাইকেলটা দেখা যায় ডগ এবং সিপের মধ্যেই দেখা যায়। এবার হিউম্যান যদি অ্যাক্সিডেন্টালি তার ইন্টারমিডিয়েট হোস্ট হয় তখনই হিউম্যানের মধ্যে হাইডেটিড ডিজিজ দেখা যায়। আমাদের নেক্সট অপশানে ছিল লেপ্রোসি। লেপ্রোসির অপর নাম হলো হ্যানসেনস ডিজিজ। লেপ্রোসি হলো এক ধরনের ক্রনিক ইনফেকশন যার পজিটিভ এজেন্ট হলো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এই লেপ্রোসি কী করে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, স্কিন, মাসেল, আই, বোন, টেস্টিস এবং ইন্টারনাল অর্গানকে এফেক্ট করে। আমাদের নেক্সট অপশানে ছিল মামস। মামসের অপর নাম হলো এপিডেমিক প্যারোটাইটিস। এপিডেমিক প্যারোটাইটিস কেন বলা হচ্ছে? কারণ আমাদের প্যারোটিড গ্ল্যান্ড এফেক্টেড হয়। মামস হলো এক ধরনের অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ। কার দ্বারা হয়ে থাকে? এক ধরনের স্পেসিফিক ভাইরাসের দ্বারা, অর্থাৎ প্যারামিক্সো ভাইরাসের দ্বারা হয়ে থাকে, যা এক ধরনের আরএনএ ভাইরাস। কি করে? আমাদের গ্যান্ডিউলার এবং নার্ভাস টিস্যুকে এফেক্ট করে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হিসেবে কি দেখা যায়? আমাদের এক সাইডের বা দু সাইডের যে প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ এক ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ডের নন সাপোরেটিভ এনলার্জমেন্ট এবং টেন্ডারনেস দেখা যায়, যার জন্যই মামসকে এপিডেমিক প্যারোটাইটিসও বলা হয়, যেহেতু আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়, টেন্ডারনেস দেখা যায় তাই। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। হার্সপ্রাং ডিজিজ ইজ অলসো কল্ড অ্যাজ অপশন এ পাইলোরিক স্টেনোসিস, অপশন বি ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া, অপশন সি কনজেনিটাল অ্যাগ্যাংগ্লিওনিক মেগাকোলন, অপশন ডি আলসারেটিভ কোলাইটিস। হার্সপ্রাং ডিজিজের অপর নাম কি? অ্যান্সার অপশন সি কনজেনিটাল অ্যাগ্যাংগ্লিওনিক মেগাকোলন। এবার চলুন একে একে যে ডিজিজগুলি রয়েছে পাইলোরিক স্টেনোসিস, ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া, আলসারেটিভ কোলাইটিস, এগুলো দেখে নেওয়া যাক। হাইপারটপিক পাইলোরিক স্টেনোসিস।
ইনফ্যান্টদের মধ্যে কমন সার্জিক্যাল প্রবলেম, এক্ষেত্রে কি দেখা যায়, স্টোমাকের পাইলোরাসে যে সার্কুলার মাসেল ফাইবার রয়েছে তার মার্কড এবং প্রোগ্রেসিভ ওভারগ্রোথ বা এনলার্জমেন্ট দেখা যায়, যার ফলে কি হয়, স্টোমাকের যে আউটলেট রয়েছে তা পার্সিয়ালি বা টোটালি অবস্ট্রাক্টেড হয়। স্টোমাকের পাইলোরাস, এখানে সার্কুলার মাসেল ফাইবার রয়েছে, এই সার্কুলার মাসেল ফাইবারের যদি প্রোগ্রেসিভ ওভারগ্রোথ হয় তাহলে কি হবে, এই আউটলেটটি প্রায় অবস্ট্রাক্টেড হয়ে যাবে টোটালি বা পার্সিয়ালি। তো সেক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স দেখা যায় পাইলোরিক স্টেনোসিসের, সেটি হলো খাওয়ার আধ ঘন্টা পরে ফোর্সফুলি প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং দেখা যায়। কেন, এই আউটলেট তো বন্ধ হয়ে গেছে, যেটা খাওয়া হলো সেই ফুড কন্টেন্ট কি হবে, এদিকে আর আসতে পারছে না, আউটলেট বন্ধ হয়ে যাওয়ার জন্য খাওয়ার আধ ঘন্টা পরে কি হবে, ফোর্সফুলি প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং দেখা যায়, ভমিটিং হয়ে যাবে। নেক্সট আমাদের অপশানে ছিল ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া। আর্ট্রেসিয়া কথার অর্থ হলো বডির কোনো প্যাসেজের ওপেনিং যদি অ্যাবসেন্ট থাকে বা অ্যাবনর্মালি ন্যারো হয় তখন তাকে আর্ট্রেসিয়া বলা হয়। ইসোফেজিয়াল আর্ট্রেসিয়াতে কি হবে, ইসোফেগাস আমাদের কি কন্টিনিউয়াস একটা প্যাসেজ, ইসোফেগাসের পরে স্টোমাক রয়েছে, স্মল ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন রয়েছে, কিন্তু এই ইসোফেগাসের যে প্যাসেজ সেটা আর কন্টিনিউ হচ্ছে না, কন্টিনিউ না হওয়াতে তাকে ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া বলা হচ্ছে। এবং ইসোফেজিয়াল আর্ট্রেসিয়ার সঙ্গে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলাও দেখা যায়, অর্থাৎ ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে এক ধরনের অ্যাবনর্মাল কানেকশন দেখা যায়। এটি হলো আমাদের ইসোফেগাস, এখানে ইসোফেগাস আর কন্টিনিউ হচ্ছে না, অর্থাৎ আমাদের ইসোফেগাসের এখানে আর্ট্রেসিয়া দেখা যাচ্ছে। অনেক সময় কি হয়, এভাবে জাস্ট ন্যারো হয়ে যায়, অর্থাৎ এখানে আর্ট্রেসিয়া হচ্ছে, ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া, এবং এর সঙ্গে ট্রাকিয়া ইসোফেগাল ফিস্চুলা দেখা যায়। এটি হলো আমাদের ট্রাকিয়া, এটি হলো আমাদের ইসোফেগাস, এখানে একটি অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ট্রাকিও ইসোফেগাল ফিস্চুলা দেখা যাচ্ছে। নেক্সট আমাদের অপশানে ছিল হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজকে কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন বলা হয়। কেন বলা হয়, আমাদের ডিস্টাল কোলন বা রেকটামের, বিশেষ করে বেবিদের মধ্যে এটি দেখা যায়, ইনফ্যান্টদের মধ্যে ডিস্টাল কোলন এবং রেকটামের যে মাসল ফাইবার রয়েছে, মাসল লেয়ার এবং সাবমিউকোসাল লেয়ার, সেই মাসল বা সাবমিউকোসাল লেয়ারের প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেলের অ্যাবসেন্ট দেখা যায়। এই কনজেনিটাল অ্যাবসেন্সের জন্যই কি হয়, কোলন প্রোগ্রেসিভলি ডাইলেট হতে পারে বা এক্সট্রিম ডাইলেটেশন দেখা যায় কোলনের, যার জন্য এক্সট্রিম বা বৃহৎ আকারে বেড়ে যাওয়ার জন্য কোলনকে কি বলা হচ্ছে, মেগা কোলন বলা হচ্ছে। এবং মোস্ট কমনলি অ্যাফেক্টেড পার্ট হলো রেক্টোসিগময়েড কোলন, কোলনের রেক্টোসিগময়েড পার্টটি সবথেকে বেশি এফেক্টেড হয়। অ্যাগ্যাংলিওনিক কেন বলছে, যেহেতু প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল অ্যাবসেন্ট থাকছে, তাই গ্যাংলিওনিক অ্যাবসেন্ট থাকার জন্য কি বলা হচ্ছে, অ্যাগ্যাংলিওনিক। কনজেনিটাল কারণেই হচ্ছে, তাই কনজেনিটাল বলা হচ্ছে। মেগাকোলন কেন বলা হচ্ছে না, এই অ্যাবসেন্সের জন্যই কোলন কি হচ্ছে, বৃহৎ আকারে পরিণত হচ্ছে বা এক্সট্রিমলি ডাইলেটেড হচ্ছে, যার জন্য মেগাকোলন বলা হচ্ছে। নেক্সট আমাদের অপশানে ছিল আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস হলো এক ধরনের ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ। নেক্সট কোশ্চেন, rhinitis is the inflammation of the nasal mucous membrane generally caused by option A viruses, option B bacteria, option C protozoa, option D fungi। রাইনাইটিস হলো এক ধরনের ন্যাজাল মিউকাস মেমব্রেনের ইনফ্লামেশন, যা জেনারেলি কিসের কারণে হয়ে থাকে, অ্যান্সার অপশন এ ভাইরাস। এছাড়াও ব্যাকটেরিয়ার কারণেও হয়ে থাকে এবং বিভিন্ন অ্যালার্জির কারণেও হয়ে থাকে, যেমন কিছু অ্যালার্জেন রয়েছে সেগুলো ইনহেল করার কারণেও হয়, যেমন পোলেন, ডাস্ট ইত্যাদি। এছাড়াও ফুড অ্যালার্জি থেকে হয়ে থাকে, সিজনাল চেঞ্জের জন্য রাইনাইটিস দেখা যায়। তবে জেনারেলি যার কারণে হয়ে থাকে সেটি হলো ভাইরাসের কারণে মেনলি হয়ে থাকে। অ্যাকিউট রাইনাইটিসের কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেওয়া রয়েছে এবং এখানে ক্রনিক রাইনাইটিসের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, absolute contraindication of electroconvulsive therapy or ECT is option A major depression and severe catatonia, option B severe psychosis, option C organic mental disorder, option D raised ICP or intracranial pressure। ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটির অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন কোনটি, অ্যান্সার অপশন ডি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি ইন্ডিকেশনগুলি হলো মেজর ডিপ্রেশন, সিভিয়ার ক্যাটাটোনিয়া, নেক্সট হলো সিভিয়ার সাইকোসিস যেমন সিজোফ্রেনিয়া ওর ম্যানিয়া,
নেক্সট বিভিন্ন ধরনের অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার এবং এছাড়াও বেশ কিছু আদার ইন্ডিকেশন রয়েছে। এবার দেখে নিই কন্ট্রা ইন্ডিকেশনগুলি কী কী। কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে ইসিটির অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন হলো রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে কিন্তু ইলেকট্রোকনভালসিভ থেরাপি প্রোভাইড করা যায় না। এবং এছাড়াও কিছু রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে, যেমন সেরিব্রাল অ্যানিউরিজম, সেরিব্রাল হেমারেজ, ব্রেন টিউমার, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা অ্যাকিউট এমআই, কনজেস্টিভ হার্ট ফেলিওর, নিউমোনিয়া বা অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং রেটিনাল ডিটাচমেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। The major neurotransmitter involved in the occurrence of obsessive compulsive disorder or OCD is option A serotonin, option B dopamine, option C epinephrine, option D acetylcholine। OCD বা obsessive compulsive disorder এর মধ্যে, এই ডিজিজের মধ্যে কোন নিউরোট্রান্সমিটারের মেনলি ইনভলভমেন্ট দেখা যায়, অর্থাৎ কোন নিউরোট্রান্সমিটারের অ্যাবনর্মালিটির জন্য অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি হতে পারে। অ্যান্সার অপশান এ সেরোটোনিন। সেরোটোনিন বা 5-HTর কারণে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। এক ধরনের নিউরোট্রান্সমিটার হলো সেরোটোনিন বা 5-HT, যার অ্যাবনর্মালিটির ফলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। এই 5-HT হলো সেরোটোনিনের অপর নাম। 5-HTর ফুল ফর্ম হলো 5-হাইড্রক্সিট্রিপটামাইন। নেক্সট কোশ্চেন, most common side effect of ECT or electroconvulsive therapy is option A memory impairment, option B fracture of cranial bone, option C cardiac arrest, option D cerebrovascular accident or CVA। ইলেকট্রোকনভালসিভ থেরাপির মোস্ট কমন সাইড এফেক্ট কোনটি? অ্যান্সার অপশন এ মেমোরি ইম্পেয়ারমেন্ট। মেমোরি ইম্পেয়ারমেন্ট হলো ইসিটির বা ইলেকট্রোকনভালসিভ থেরাপির একটি কমন সাইড এফেক্ট, মোস্ট কমন। কি দেখা যায় এই মেমোরি ইম্পেয়ারমেন্টের মধ্যে? টেম্পোরারি মেমোরি লস অনেক সময় সাইড এফেক্টে দেখা যায়। এছাড়াও ড্রাউজিনেস, কনফিউশন, রেস্টলেসনেস, পুয়ার কনসেন্ট্রেশন, অ্যাংজাইটি, হেডেক, উইকনেস অর ফ্যাটিক, ব্যাকএক, মাসল এক, ড্রাইনেস অফ মাউথ, প্যালপিটেশন, নজিয়া, ভমিটিং, আনস্টেডি গেট, টাং বাইট এবং ইনকন্টিনেন্সও দেখা যায় ইসিটির সাইড এফেক্ট হিসেবে। নেক্সট কোশ্চেন, most common type of hallucination seen in schizophrenia patient is option A auditory hallucination, option B tactile hallucination, option C visual hallucination, option D olfactory hallucination। সিজোফ্রেনিয়া পেশেন্টদের মধ্যে কোন ধরনের হ্যালুসিনেশন মোস্ট কমনলি দেখা যায়? অ্যান্সার অপশন এ অডিটারি হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হলো ডিসঅর্ডার অফ পারসেপশন। যখন অ্যাকচুয়াল কোনো সেন্সরি স্টিমুলাস প্রেজেন্ট থাকে না, তা সত্ত্বেও কোনো স্টিমুলাস পারসেপশন করা হয়, তখন তাকে হ্যালুসিনেশন বলা হয়। সিজোফ্রেনিয়া পেশেন্টদের মধ্যে অডিটরি হ্যালুসিনেশন মোস্ট কমনলি দেখা যায়। ইউজিন ব্লিউলার বিভিন্ন ক্লাসিফিকেশন দিয়েছেন সিজোফ্রেনিয়া সাইন সিমটমে। তার মধ্যে কিছু প্রাইমারি বা ফান্ডামেন্টাল সিমটমস রয়েছে যা ব্লিউলার 4S নামে পরিচিত, যেমন অ্যাসোসিয়েটিভ ডিস্টারবেন্স অর লুজনেস, অটিজম, এফেক্টিভ ইনকনগ্রুইটি অর ডিস্টারবেন্স অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট মুড এবং এর সঙ্গে অ্যাম্বিভ্যালেন্স। এই চারটি ব্লিউলার 4S নামে পরিচিত। এই চারটি সাইন সিমটমস মেনলি দেখা যায়। এছাড়াও কিছু সেকেন্ডারি এবং এক্সেসরি সিমটমস দেখা যায়, যেমন হ্যালুসিনেশন দেখা যায়, ইলিউশন দেখা যায়, ডিলিউশন দেখা যায় এবং হ্যালুসিনেশনের মধ্যে অডিটরি হ্যালুসিনেশন মোস্ট কমনলি দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিচার্স অফ ফলস লেবার পেন? অপশন এ ইউজুয়ালি রিলিভ বাই এনিমা অর সিডেটিভ, option B uterine contraction at regular interval, option C progressive effacement and dilatation of the cervix, option D descent of the presenting part। এর মধ্যে কোনটি ফলস লেবার পেনের ফিচার্স? অ্যান্সার অপশন এ ইউজুয়ালি রিলিভ বাই এনিমা অর সিডেটিভ, কারণ ট্রু লেবার পেন এনিমা বা সিডেটিভ দ্বারা রিলিভ হবে না। বাকি যে অপশানগুলি রয়েছে অপশান বি, সি, ডি ইত্যাদি হলো ট্রু লেবার পেনের ফিচার্স, আর অপশান এতে রয়েছে ইউজুয়ালি রিলিভ বাই এনিমা অর সিডেটিভ হলো ফলস লেবার পেনের ফিচার্স। চলুন এবার লেবার পেনের ফিচার্সগুলি দেখে নেওয়া যাক। ট্রু লেবার পেনের ফিচার্সগুলি হলো ইউটেরাইন কন্ট্রাকশান রেগুলার ইন্টারভেলে দেখা যাবে। ইউটেরাইন কন্ট্রাকশানের
ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে এবং ইউটেরাইন কন্ট্রাকশনের ইন্টেন্সিটি এবং ডিউরেশন প্রোগ্রেসিভলি ইনক্রিজ হবে। অ্যাসোসিয়েটেড উইথ শো থাকবে, শো প্রেজেন্টেশন দেখা যাবে এবং সার্ভিক্সের প্রোগ্রেসিভ এফাসমেন্ট এবং ডাইলেটেশন দেখা যাবে। প্রেজেন্টিং পার্ট ডিসেন্ট হতে থাকবে এবং তার সঙ্গে ব্যাক অফ ফোর ওয়াটারি ফর্মেশন হবে এবং এনিমা বা সিডেটিভ দ্বারা রিলিফ হবে না। আর ফলস লিভার পেনের ক্ষেত্রে ফলস লিভার পেন ইউজুয়ালি এনিমা বা সিডেটিভ দ্বারা রিলিফ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ফলোয়িং আর দ্য পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি এক্সেপ্ট অপশন এ অস্কালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, অপশন বি অ্যামেনোরিয়া, অপশন সি আল্ট্রাসাউন্ড এভিডেন্স অফ এমব্রায়ো, অপশন ডি প্যালপেশন অফ ফিটাল পার্ট। এর মধ্যে কোনটি প্রেগনেন্সির পজিটিভ সাইন নয়? এখানে 4টি সাইন দেওয়া রয়েছে প্রেগনেন্সির, এর মধ্যে কোনটি পজিটিভ সাইন নয় প্রেগনেন্সির? অ্যান্সার অপশন বি অ্যামেনোরিয়া। বাকি যে অপশনগুলি রয়েছে অস্কালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, আল্ট্রাসাউন্ড এভিডেন্স অফ এমব্রায়ো এবং প্যালপেশন অফ ফিটাল পার্ট হলো প্রেগনেন্সির পজিটিভ সাইন। অ্যামেনোরিয়া প্রেগনেন্সির পজিটিভ সাইন নয়। তাহলে অ্যামেনোরিয়া কী সাইন, চলুন এবার দেখে নেওয়া যাক। অ্যামেনোরিয়া হলো প্রেগনেন্সির প্রিজাম্পটিভ সাইন, যেমন অ্যামেনোরিয়া, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, মর্নিং সিকনেস, ফ্যাটিক, ব্রেস্ট চেঞ্জেস, স্কিন চেঞ্জেস, কুইকেনিং ইত্যাদি হলো প্রেগনেন্সির প্রিজাম্পটিভ সাইন। প্রেগনেন্সির পজিটিভ বা অ্যাবসোলিউট সাইনগুলি হলো ফিটাল পার্টের প্যালপেশন করে ফিটাল পার্ট পাওয়া এবং তার সঙ্গে অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট পারসিভ করা, তার সাথে ফিটাল হার্ট সাউন্ড অস্কাল্ট করা এবং ইউএসজির দ্বারা এমব্রায়োর এভিডেন্স পাওয়া এবং রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের দ্বারা ফিটাল স্কেলিটন পাওয়া ইত্যাদি হলো প্রেগনেন্সির পজিটিভ বা অ্যাবসোলিউট সাইন। এছাড়াও কিছু প্রবাবেল সাইন রয়েছে, যেমন অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট, ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, এক্সটার্নাল ব্যালটমেন্ট, আউটলাইনিং অফ ফিটাস, ইউটেরাসের সাইজ, শেপ, কনসিস্টেন্সির চেঞ্জ হয়ে যাওয়া এবং এছাড়াও কিছু সাইন রয়েছে প্রেগনেন্সিতে, যেমন জ্যাকোমিয়ার সাইন, চ্যাডউইক সাইন, গুডুল সাইন, ওসিয়ান্ডার সাইন, ইন্টারনাল ব্যালটমেন্ট, পামার সাইন, হেগার সাইন ইত্যাদি সাইনগুলি পাওয়া, এগুলি হলো প্রেগনেন্সির প্রবাবেল সাইন। নেক্সট কোশ্চেন, ফার্স্ট বোন অফ দ্য ভার্টিব্রাল কলাম ইজ কল্ড, অপশন এ থোরাসিক, অপশন বি অ্যাটলাস, অপশন সি এক্সিস, অপশন ডি ক্লেভিকেল। ভার্টিব্রাল কলামের ফার্স্ট বোন কী নামে পরিচিত? অ্যান্সার অপশন বি অ্যাটলাস। এখানে যে ইমেজটি দেওয়া রয়েছে ভার্টিব্রাল কলামের, এখানে প্রথমে যে 7টি বোন রয়েছে, 7টি ভার্টিব্রা, সেটি হলো সার্ভিক্যাল ভার্টিব্রা, নেক্সট হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, নেক্সট লাম্বার ভার্টিব্রা রয়েছে 5টি, থোরাসিক ভার্টিব্রা রয়েছে 12টি এবং স্যাক্রাম কক্সিস রয়েছে। স্যাক্রাম 5 ফিউজড বোন নিয়ে গঠিত, কক্সিস 4 ফিউজড বোন নিয়ে গঠিত। এবং এই আমাদের যে ভার্টিব্রাল কলাম রয়েছে, এই ভার্টিব্রাল কলামের ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা C1 অ্যাটলাস নামে পরিচিত এবং সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা C2 এক্সিস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ভার্টিব্রা? অপশন এ সার্ভাইকেল, অপশন বি থোরাসিক, অপশন সি লাম্বার, অপশন ডি স্যাক্রাম। এর মধ্যে এখানে 4টি ভার্টিব্রার নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কোন ভার্টিব্রাটি আমাদের লার্জেস্ট ভার্টিব্রা? অ্যান্সার অপশন সি, অ্যান্সার হবে অপশন সি লাম্বার। লাম্বার ভার্টিব্রা হলো আমাদের লার্জেস্ট ভার্টিব্রা। 5টি লাম্বার ভার্টিব্রা রয়েছে, এই লাম্বার ভার্টিব্রাই আমাদের লার্জেস্ট ভার্টিব্রা ভার্টিব্রাল কলামের মধ্যে। নেক্সট কোশ্চেন, ফলোয়িং অল আর দ্য এক্সাম্পল অফ ডাইস্যাকারাইড এক্সেপ্ট, অপশন এ ফ্রুক্টোজ, অপশন বি মল্টোজ, অপশন সি সুক্রোজ, অপশন ডি ল্যাকটোজ। এই টাইপের কোশ্চেন নিউট্রিশন এবং বায়োকেমিস্ট্রি থেকে পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে কিন্তু থাকে। তো এই কোশ্চেনের কি বলা হয়েছে, এর মধ্যে কোনটি ডাইস্যাকারাইড নয়, ডাইস্যাকারাইডের এক্সাম্পল নয়। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে কার্বোহাইড্রেটের, এর মধ্যে কোনটি ডাইস্যাকারাইড নয়? অ্যান্সার অপশন এ ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ বাদে যে অপশানগুলি রয়েছে মল্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ হলো ডাইস্যাকারাইড আর ফ্রুক্টোজ হলো মনোস্যাকারাইড। চলুন দেখে নেওয়া যাক।
মনোস্যাকারাইডের মধ্যে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডের মধ্যে রয়েছে মল্টোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ। এবং রেফিনোজ এবং স্ট্যাকাইওজ হলো অলিগোস্যাকারাইড, আর স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি হলো পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের এক্সাম্পল পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। নেক্সট কোশ্চেন, এলিমেন্টস অফ সোসাইটি ইনক্লুড অপশন এ মিউচুয়াল ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল, অপশন বি উই ফিলিং, অপশন সি ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড কোঅপারেশন, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে কোনটি সোসাইটির এলিমেন্ট? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। চলুন এবারে দেখে নেওয়া যাক। সোসাইটি হলো এক ধরনের ল্যাটিন ওয়ার্ড সোসিয়েটাস থেকে এসেছে, যার অর্থ হলো ফ্রেন্ডশিপ। সোসাইটির বিভিন্ন এলিমেন্ট রয়েছে, যেমন ইন্ডিভিজুয়ালের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন থাকবে, ইন্ডিভিজুয়ালদের মধ্যে মিউচুয়াল ইন্টার রিলেশনশিপ থাকবে, একটি সিস্টেমের প্যাটার্ন থাকবে, রেসিপ্রোকাল অ্যাওয়ারনেস থাকবে, উই ফিলিং, লাইক মাইন্ডেডনেস থাকবে, এছাড়াও ইন্টারডিপেন্ডেন্স, কোঅপারেশন ইত্যাদি থাকবে সোসাইটির মধ্যে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে এবং পোস্ট বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য বিভিন্ন এরকম প্রিপারেশনের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।